ওকে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তোমাদের পড়াশোনা কেমন চলছে? আশা করি সবাই যার যার পড়াশোনার কাজটা এর মধ্যে চালিয়ে যাচ্ছ ঘরে বসে। আর যারা পরীক্ষার্থী আছো তাদের ব্যাপারে বলি, তোমরা আশা করি সবার প্রিপারেশন ভালো। তারপরে এখন যেহেতু সময় পেয়েছো, আমরা যে ক্লাসগুলো নিই এগুলো একটু ভালো করে খেয়াল করে তোমাদের ব্রেনটাকে আরেকটু ঝালাই করে নেয় এই সুযোগে। আচ্ছা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গতদিন পড়িয়েছিলাম চলতরিতের রোধ এবং ওহমের সূত্রের ব্যাপারে যে জিনিসগুলো, ওইটারই পরের অংশটা আমরা আজকে যাব। আজকে যে জিনিসগুলো পড়াবো এটা আসলে আমাদের প্রায় দৈনন্দিন জীবনেও কাজে লাগে। বিশেষ করে বিদ্যুৎ, বাসা বাড়িতে আমরা যে বিদ্যুৎ লাইনগুলো ব্যবহার করি, এখানে কিরকম বিদ্যুৎ খরচ হয়, এইসব হিসাবগুলো নিয়ে এইসবগুলো নিয়ে কথা বলবো আজকে। আজকে যে অংশটা আছে সেটা হলো রোধের উপর তাপমাত্রার প্রভাব, তড়িৎ প্রবাহে তাপীয় ক্রিয়া এবং সালোক, এবং এই রিলেটেড যে জিনিসগুলো সেই জিনিসগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। তো এখন কথা শুরু করি। আমরা গতদিন পড়িয়েছিলাম আমরা রোধ ব্যাপারে। রোধটা কি আসলে পড়িয়েছিলাম? রোধটা হলো কোন পরিবাহীর ভিতর দিয়ে যখন ফ্রি ইলেকট্রন গুলো যায় তখন কি হয়, ফ্রি ইলেকট্রন প্রবাহের ফলে তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়। আর ওই পরিবাহীর মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হবে, অর্থাৎ ইলেকট্রন গুলো যখন প্রবাহিত হয় তখন কি করে, ওই পরিবাহীর তড়িৎ প্রবাহকে বাধা প্রদান করে। এই বাধাটাকে বলি আমরা রোধ বলি। এখন রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে গতদিন আমরা পড়েছিলাম? পরিবাহীর দৈর্ঘ্যের উপর, পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর, তাপমাত্রার উপর, পরিবাহীর উপাদানের। আচ্ছা, এখন আমরা আজকে ওই তাপমাত্রার উপর যে রোধের উপর যে তাপমাত্রার যে প্রভাব আসলে সেই জিনিসটা নিয়ে কথা বলবো প্রথমে। এখন আমরা জানি পরিবাহীর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহের ফলে কি হয়, যে ফ্রি ইলেকট্রন যখন মুভ করে তখন তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়। আর পরিবাহীর অনুপরমাণু কি করে, ওই তড়িৎ প্রবাহটাকে বাধা দেয়, যার ফলে রোধ তৈরি হয়। এখন রোধ যে তৈরি হয়, সৃষ্টি হয়, সেই রোধটা তাহলে তাপমাত্রার উপরে প্রভাবটা কি সে কথাটা আগে বলি। আমরা আসলে বিদ্যুৎ প্রবাহিত হয় কিসের ভিতর দিয়ে? কন্ডাক্টরের ভিতর দিয়ে, অর্থাৎ পরিবাহী। পরিবাহীর ভিতরে মোটামুটি ফ্রি ইলেকট্রনের সংখ্যা বেশি থাকে। এখন আমরা যদি কোন পরিবাহীকে যদি হিট দিলে তখন কি হয়? হিট দিলে তখন যে ওই পরিবাহীর যে অনুপরমাণুগুলো আছে সেই অনুপরমাণুগুলোর মধ্যে এক ধরনের ভাইব্রেশন সৃষ্টি হয়। এই ভাইব্রেশনের ফলে যে ইলেকট্রনগুলো যে মুভ করে, ইলেকট্রনের গতি বেড়ে যায়, তখন ওই অনুপরমাণুর সাথে ফ্রি ইলেকট্রনগুলোর কি হয়, সংঘর্ষ হয়। এই সংঘর্ষ হওয়ার ফলে কি হয়, ফ্রি ইলেকট্রনগুলোর মুভমেন্ট কমে যায়, গতি কমে যায়, তার মানে রোধটা বেড়ে যায়। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, যদি কোনো পরিবাহীতে যদি আমরা তাপমাত্রা অর্থাৎ তাপ দিই, অর্থাৎ তাপমাত্রা যদি বৃদ্ধি করি, তাহলে ওই পরিবাহীর কি হয়, রোধ বেড়ে যায়। এটাই হলো তাপমাত্রার রোধের উপরে তাপমাত্রার প্রভাব। এটা হলো পরিবাহীর ক্ষেত্রে। আর অর্ধ পরিবাহীর ক্ষেত্রে আসলে একটু ভিন্নতা, সেটা এর উল্টোটা। অর্ধ পরিবাহী বলা হয়, অর্ধ পরিবাহীতে আমরা জানি ফ্রি ইলেকট্রনের সংখ্যা কম থাকে, কিন্তু যখন আমরা অর্ধ পরিবাহীকে যখন হিট দিই তখন কি হয়, অর্ধ পরিবাহীর ফ্রি ইলেকট্রন গুলোর যে বাইন্ডিং অবস্থা ছিল ওইগুলা কি হয়, ওই বাইন্ডিং গুলো খুলে গিয়ে তখন তাদের গতিটা বেড়ে যায়। গতি বেড়ে যাওয়ার অর্থটাই হলো রোধ কমে যায়। এই জন্য জিনিসটা বুঝে নিতে হবে যে পরিবাহীর বেলায় যদি আমরা হিট দিই, অর্থাৎ তাপমাত্রা যদি দিই, তাহলে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে কি হয়, তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে পরিবাহীর রোধ বেড়ে যায়। আর অর্ধ পরিবাহীর বেলায় কি হয়, তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে রোধ কমে যায়। দুটো জাস্ট বিপরীত। তো এখন এই পরিবাহীর যে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে রোধ যে বৃদ্ধি পায়, এটা এই তাপমাত্রা এবং রোধের সম্পর্কটা আসলে একটা জিনিস নিয়ে আসে, সেটা হলো কি, রোধের উপর তাপমাত্রার প্রভাব। রোধের যেটা রোধের উষ্ণতা সহগ বলি, টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স বলি আমরা। রোধের উষ্ণতা সহগ, রোধের উষ্ণতা সহগটা হলো রোধ এবং তাপমাত্রার মধ্যে সম্পর্ক নির্দেশ করে।
এবং এটা কিন্তু পরিবাহীর উপাদানের উপর নির্ভর করে। সেটা হলো কি, আগে আমরা সংজ্ঞাটা বলি যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো একক 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একক রোধের কোন পরিবাহীর তাপমাত্রা প্রতি একক বৃদ্ধিতে রোধের যে বৃদ্ধি ঘটে সেটাকে বলা হয় রোধের উষ্ণতা সহগ। আমি আবার বলি, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একক রোধের কোন পরিবাহীর তাপমাত্রা প্রতি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধিতে তার রোধের যে বৃদ্ধি ঘটে সেটাকে বলা হয় রোধের উষ্ণতা সহগ। রোধের উষ্ণতা সহগকে আমরা আলফা দ্বারা প্রকাশ করি। তাহলে সেই সূত্রটা হবে এটা, সেটা হলো r থিটা মাইনাস r0 ডিভাইডেড বাই r0 ইনটু থিটা। এখানে একটা ব্যাপার বলি, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পরিবাহী রোধ হলো r0, আর অন্য যে কোনো একটা তাপমাত্রা ধরলাম, সেটা ধরলাম 20 ডিগ্রি ধরি বা 30 ডিগ্রি, যেখানে সেটাকে আমরা থিটা ধরলাম, তাহলে সেই থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রোধ হলো r থিটা। তাহলে আমরা r থিটা মাইনাস r0 ডিভাইডেড বাই r0 ইনটু থিটা। তাই যদি হয় তাহলে এখান থেকে আমরা একটু এককটা বের করে নিয়ে আসি। একক তাহলে কি হবে, রোধের একক আমরা জানি ওহম, রোধের একক ওহম, তাহলে ওহম কেটে গিয়ে নিচে শুধু কি থাকে আমাদের থিটা। থিটা মানে কি, তাপমাত্রা। এটা আমরা প্রথম চ্যাপ্টারে পড়েছি, তাপমাত্রার একক হলো ডিগ্রি সেলসিয়াস অথবা কেলভিন, যে কোনো একটা ব্যবহার করতে পারে। তাহলে নিচেই আছে, নিচেই মানে 1 ডিগ্রি সেলসিয়াস, তার মানে এটাকে আমরা কি লিখতে পারি, পার ডিগ্রি সেলসিয়াস অথবা কেলভিন পার কেলভিন লিখতে পারি। এটা হলো রোধের উষ্ণতা সহগের একক। ওকে, এটাকে যদি আমরা আরেকটু সাইজ করে নিয়ে আসি তাহলে কি হবে, r থিটা সমান কি হবে, r0 ইনটু 1 প্লাস আলফা থিটা। তাহলে আমাদের এখানে গেল রোধের উপরে তাপমাত্রার প্রভাবের ক্ষেত্রে যে অংশটা, সেটা কিন্তু কিছুটা আগে নিয়ে গেলাম আমরা, সেটা হলো রোধের উষ্ণতা সহগ কি পেলাম আমরা। এবং এখান থেকে আমরা একটা সূত্র পেয়েছি, r থিটা সমান r0 ইনটু 1 প্লাস আলফা থিটা। আলফাটা হলো কি এখানে রোধের উষ্ণতা সহগ বলা হয়। এক এক পদার্থের জন্য কিন্তু রোধের উষ্ণতা সহগের মান এক এক রকম। আচ্ছা, এখন একটা অঙ্ক করে আসি, দেখি আমরা একটা প্রবলেম সলভ করি, তাহলে আরেকটা ক্লিয়ার হয়ে যাবে। যদি প্রবলেমটা যদি করি তাহলে সেটা কি হবে দেখি আমরা। ধরলাম 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় টংস্টেন তার ধরলাম আমরা। টংস্টেন তারের রোধ কত, 65। এখন বলা হলো 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা টংস্টেন তারের রোধ কত। আমার এখানে দেয়া আছে আলফা সমান কত, রোধের উষ্ণতা সহগ। রোধের উষ্ণতা সহগ এটা হলো টংস্টেন তারের। টংস্টেন তারের উষ্ণতা সহগ হলো 4.5 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3 এত পার ডিগ্রি সেলসিয়াস। ওকে, তাহলে আমরা প্রবলেমটা করে দেখি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আর একটু 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় টংস্টেন তারের রোধ হলো 65 ওহম। 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাহলে টংস্টেন তারের রোধ কত, এটা আমরা বের করব। তাই যদি বের করি তাহলে এখানে আমরা জিনিস দেখি, একটা জিনিস আমাদের নাই, আমাদের যে সূত্র যেটা আমরা জানি, একটু খেয়াল করি সবাই। সূত্রটা হলো r থিটা সমান সমান r0 ইনটু 1 প্লাস আলফা থিটা। দুই তাপমাত্রার ক্ষেত্রেই কিন্তু আমাদের একটা ব্যাপার, এই r0 এর মানটা দেয়া আছে 0 ডিগ্রি। এটা আমরা একটা আসলে প্রথম ক্ষেত্রে বের করে নিই। প্রথম যেটা আমাদের যেটা অ্যানসারটা শুরু করি আমরা, প্রথম 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে যেটা আমরা ধরি, প্রথম ক্ষেত্রে লিখে নিই। প্রথম ক্ষেত্রে যদি হয় তাহলে এই ক্ষেত্রে আমরা r থিটা 1 ধরি, এটা থিটা 1, তার মানে 25 ডিগ্রি সেলসিয়াস। তার মানে এখানে আমাদের থিটা 1 হলো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ওকে, r থিটা 1 সমান কত আমাদের 65 ওহম। ক্লিয়ার? আলফা ইকুয়াল টু কত, 4.5 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তাহলে এখান থেকে আমরা একটা কাজ করে নিই, আমরা r0 টা বের করে নিয়ে আসি, তাহলে আমাদের পরে সুবিধা হবে। তাহলে এখান থেকে যদি আমরা r0 টা যদি বের করি তাহলে r0 এর মানটা কত হবে আমাদের, r থিটা 1 ডিভাইডেড বাই 1 প্লাস কি আলফা থিটা 1। ওকে,
যদি বসাই তাহলে আমাদের রেজাল্ট কত আসবে? বসাও, দেখো ক্লিয়ার হয়ে যাবে। রেজাল্টটা কত আসে আমাদের? রেজাল্ট আসে 58.43 ওহম। আচ্ছা, এখন আমাদের বের করতে হবে কি 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ক্ষেত্রে রোধটা বের করতে হবে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কি হবে? আমরা তাহলে আসি আর নট পেয়ে গিয়েছি। দ্বিতীয় ক্ষেত্রে তাহলে r থিটা 2 সমান কি হবে? আমরা জানি r নট ইনটু 1 প্লাস আলফা থিটা। ওকে, তাহলে এখানে যে কাজটা হবে আমাদের, এখানে থিটা 2 কত? থিটা 2 এর মান হলো 200 ডিগ্রি সেলসিয়াস। ক্লিয়ার? আলফার মানটা আমাদের আগেই দেয়া আছে, r নট এর মানটা আমরা পেয়ে গিয়েছি। তাহলে r নট সমান কত? 58.43 এতম, আর আলফা কত? 4.5 into 10 to the power minus 3 এত পার ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমাদের বের করতে হবে কি r থিটা ইকুয়াল টু, ওকে হয়ে গেছে। তাহলে কত আসে আমাদের? 111 আসে। দেখো 111। তাহলে রোধের উষ্ণতা সহগ কি? রোধের উষ্ণতা সহগের একক গেল এবং রোধের উপরে তাপমাত্রার প্রভাব কি এটা আমরা বুঝলাম এবং আমরা একটা প্রবলেমও সলভ করলাম। এরপরে আমরা আসলে যাব তড়িৎ প্রবাহের তাপীয় ক্রিয়া। এটারই রিলেটেড আরেকটা অংশ তড়িৎ প্রবাহের। এখানেই আমরা পড়লাম যে রোধের উপরে তাপমাত্রার প্রভাব। তাহলে এখন আমরা যদি একটা পরিবাহের মধ্য দিয়ে যে আমার যে তড়িৎ প্রবাহিত হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে তোমার কি রকম কি হবে আমাদের? আমরা জানি যেমন বাল্ব যদি আমরা ব্যবহার করি বাসা বাড়িতে, দেখা যায় কিছুক্ষণ জলের বাল্বে হাত দিলে কি হয়? গরম হয়ে যায়। অথবা আমরা বাসা বাড়িতে কাপড় আয়রন করি না ইস্ত্রি দিয়ে, ওটা কি হয়? কিছুক্ষণ পর তড়িৎ কানেকশন দিলে ওটা গরম হয়, তারপরে আমরা কাপড় আয়রন করি। অথবা কেটলি কি করে? বিদ্যুতের লাইন দেওয়ার পরে আমরা পানি গরম করি। জাস্ট ওই জিনিসগুলো যেটা তড়িৎ প্রবাহের তাপীয় ক্রিয়া, সেটা আমরা এখন কথা বলবো। আচ্ছা, এখন তড়িৎ প্রবাহের তাপীয় ক্রিয়া। তড়িৎ প্রবাহের তাপীয় ক্রিয়া ওই জিনিসটাই যে কোনো পরিবাহের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহের ফলে তাপ উৎপন্ন হয়। এই যে তাপ উৎপন্ন হয়, এই তাপ উৎপন্ন হওয়ার এই প্রক্রিয়া বা ক্রিয়াটাকে বলা হয় তড়িৎ প্রবাহের তাপীয় ক্রিয়া। এটা আসলে বিজ্ঞানের জোরে এই কথাটা বলছেন। এখন আসি যে এটা কেন হয়, সেই ওই পূর্বের কথায়। যখন কোনো পরিবাহের ভিতর দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হয়, তখন কি হয়? তড়িৎ প্রবাহকে যে বাধা দেয়, ওই বাধা দেওয়ার সময় কি হয়? কিছু তড়িৎ শক্তি খরচ হয়। ওই তড়িৎ যে শক্তিটা ব্যয় হয়, ওই শক্তিটাই তাপ শক্তিতে রূপান্তরিত হয়। এবং সেটা কেন বাধা হয় সেটা আমরা একটু আগে যেটা বললাম, যখন আমরা হিট দিই তখন কি হয়? তখন ওই পরিবাহীর অণু পরমাণুর মধ্যে কি হয়? ভাইব্রেশন সৃষ্টি হয়। ভাইব্রেশনের ফলে যে ইলেকট্রনগুলো যে ওর ভিতর দিয়ে যখন যায়, তখন কি ইলেকট্রনের গতিশক্তি কিছুটা ওই অণু পরমাণুর মধ্যে চলে যায়। ওই অণু পরমাণুর মধ্যে যে গতিশক্তিটা চলে, ওই গতিশক্তিটা আবার কি হয়? যে গতিশক্তিটা অণু পরমাণুতে গেল, ওইটা ওই অতিরিক্ত গতিশক্তিটা তাপ শক্তিতে চলে যায়। এইভাবে আসে। এটা হলো আণবিক মতবাদ। তো আমাদের এটা মনে রাখতে হবে যে তড়িৎ প্রবাহের ফলে কোন পরিবাহের ভিতর দিয়ে যে তাপ উৎপন্ন হয়, তাপ উৎপন্ন হওয়াটাকে বলা হয় তড়িৎ প্রবাহের তাপীয় ক্রিয়া। তাই যদি হয় তড়িৎ প্রবাহের তাপীয় ক্রিয়া যদি আসে, তার মানে কি? এর উদাহরণটাও আমরা বুঝলাম। যেমন কি কাপড় আয়রন করি, যেমন তারপরে যেমন আমরা হিটার ব্যবহার করি, অথবা ওয়াটার হিটার, কেটলি, এইগুলা। অথবা আমরা বাসা বাড়িতে আরেকটা ব্যবহার করি যেটা ফিউজ ব্যবহার করি। এই ফিউজ গুলাও কিন্তু তড়িৎ প্রবাহের তাপীয় ক্রিয়ার একটা উদাহরণ। ম্যাক্সিমাম বাসা বাড়িতে ব্যবহার করা হয় ম্যাক্সিমাম কিছু আমরা। এখন এই তড়িৎ প্রবাহের তাপীয় ক্রিয়া যেহেতু আমরা বুঝলাম, তাহলে একটা কাজ করি আমরা, এই তড়িৎ প্রবাহের ফলে যে আমার যে তাপ উৎপন্ন, তার মানে আমার এখানে কিছু শক্তি ব্যয় হবে, ওই শক্তিটা তাপ শক্তিতে চলে আসবে। তাহলে আমরা আগে কিছু ম্যাথমেটিক্যাল ফাংশনগুলো আগে করে আসি, তারপর অন্য জিনিসগুলো। তার মানে আমার এই যে তড়িৎ প্রবাহের ফলে যে শক্তিটা ব্যয় হবে, সেই ব্যয়টা বের করি, আর ওই ব্যয়টা থেকে আমরা কি পাবো? যে তাপ উৎপন্ন হবে সেটা ক্যালকুলেশনটা বের করব। ওকে, তাহলে আমাদের প্রথম যে অংশটা শুরু হবে, তড়িৎ প্রবাহের ফলে ব্যয়িত শক্তি।
এই ব্যয়িত শক্তিকে আমরা আসলে কাজও বলতে পারি। তো এই যে তো আমার তড়িৎ প্রবাহের ফলে ব্যয়িত শক্তির হিসাবটা দেখি, তাহলে আমরা একটা পরিবাহী তার নিই, এটা এ আর একটা পরিবাহী তার, যার রোধ হলো কি, এটাকে আমরা ঠিক আছে বিদ্যুতের কানেকশনের ব্যাপার যেহেতু, তাহলে আমরা কানেকশন দিয়ে দিলাম। যদি হয় তাহলে পজিটিভ থেকে, তার মানে আমার তড়িৎ এইভাবে প্রবাহিত হবে। প্রবাহিত যদি হয়, আমরা ধরলাম এই পরিবাহীটা যদি এটা হয়, তার মানে এর এই অংশের বিভব পার্থক্যটাকে আমরা ভি ধরলাম। এখন তড়িৎ যাওয়ার অর্থটা হলো কি, তড়িৎ যাওয়ার অর্থটা হলো এর ভিতর দিয়ে আমার আধান পাস হবে। আমি ধরে নিলাম টি সময়ে কি পরিমাণ চার্জ এই পরিবাহীর ভিতর দিয়ে যাবে। যদি তাই যায় তাহলে আমরা এখান থেকে পাই, আমরা কিন্তু আগে প্রথম গতদিন পড়িয়েছিলাম, তাহলে আমরা জানি তড়িৎ প্রবাহ I সমান কি Q বাই T। তাই যদি হয় তাহলে এখান থেকে আমরা Q সমান কি লেখা যায়, IT লেখা যায়। দেখা যায় তো? এখন আসি যে আমার এই AB পরিবাহীর মধ্য দিয়ে যে আমার তড়িৎ প্রবাহিত হচ্ছে, তড়িৎ প্রবাহের সময় যে আমার যে শক্তিটা ব্যয় হবে, অর্থাৎ কাজ করব, যেটা আমি ব্যয় মানে কৃত কাজ, যে সেই ব্যয়িত শক্তি বা কৃত কাজ কত হবে, কৃত কাজ W সমান সমান কি জানি আমরা কিউ, এটাও কিন্তু আমরা আগে পড়িয়েছি। অর্থাৎ কৃত কাজ বা ব্যয়িত শক্তি হলো আধান ইনটু বিভব পার্থক্য। তাই যদি হয়, এখন আমরা এখানে কি পেলাম, কিউ সমান কি পেলাম, IT। তাহলে মানটা বসিয়ে দিই, তাহলে পেলাম কি W সমান সমান কি হলো VIT। আমরা কিন্তু পেয়ে গেলাম একটা অংশ। তার মানে কি, কোন পরিবাহীর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহের সময় আমার যে পরিমাণ শক্তি ব্যয় হবে, সেই ব্যয়িত শক্তিটা হলো VIT, অর্থাৎ বিভব পার্থক্য ইনটু তড়িৎ প্রবাহ ইনটু প্রবাহকাল, অর্থাৎ কত সময় ধরে ওই প্রবাহটা চলতেছে সেটাও নির্ভর করবে প্রত্যেকটা VIT। এটাকে কিন্তু আমরা আরো দুটো অংশে নিয়ে যেতে পারবো, কারণ আমরা আবার ওহমস ল থেকে এগুলা কিন্তু সব আমরা জুল এককে নিচ্ছি, আমাদের অন্য এককে কনভার্টটা আমরা পরে আসি। এখন আবার আমরা জানি ওহমস ল থেকে কি জানি, I সমান কি জানি V বাই R, V ডিভাইডেড বাই R, অর্থাৎ বিভব পার্থক্য ডিভাইডেড বাই রোধ, এটা আমরা জানি। তাই যদি হয় তাহলে এই সূত্রটা আমরা বসিয়ে দিই, তাহলে W সমান কি হবে V ইনটু V ডিভাইডেড বাই R ইনটু T। তার মানে কি হলো V স্কয়ার বাই R ইনটু T। তার মানে W সমান পেলাম V স্কয়ার বাই R ইনটু T। এই যে আরেকটা সূত্র, আরো একটা পাবো। আবার I সমান কি V বাই R, তার মানে কি V সমান কি হবে I। যদি এইটা হয় তাহলে এখানে আমরা বসিয়ে দিই, এখানেও বসাইতে পারি, এখানেও বসাইতে পারি। তাহলে সুতরাং W সমান কি হবে, W সমান হবে I স্কয়ার RT। তার মানে কি, তড়িৎ প্রবাহের ফলে ব্যয়িত শক্তি W সমান পেলাম VIT সমান সমান I স্কয়ার RT সমান সমান কি V স্কয়ার বাই R ইনটু T। এটাই হলো কোন পরিবাহীর ভিতর দিয়ে যে তড়িৎ প্রবাহিত হয়, সেই তড়িৎ প্রবাহের ফলে আমরা যে শক্তিটা ব্যয় করি, সেই ব্যয়িত শক্তিটা হলো কি W equal to VIT সমান I স্কয়ার RT সমান সমান V স্কয়ার বাই R ইনটু T। গুড। আমরা সবকিছু কিন্তু এই পরিবাহীর ভিতর দিয়ে যাচ্ছে, রিলেটেড সব। অর্থাৎ আমার এখানে কি কি আছে, আমার এখানে আছে তড়িৎ প্রবাহ আছে, পরিবাহী রোধ আছে, বিভব পার্থক্য আছে, আর আছে কি প্রবাহকাল। আচ্ছা, এখন আসি, আমরা একটু আগেই পড়লাম যে তড়িৎ প্রবাহের তাপীয় ক্রিয়াটা কি, কোন পরিবাহীর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহের সময় কি বাধা সৃষ্টি হয়, বাধার ফলে যে যে শক্তিটা ব্যয় হয়, ওই শক্তিটাই কি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। আর আমরা শক্তির নিত্যতা সূত্র হতেও জানি যে শক্তির সৃষ্টি বা বিনাশ নাই, শুধু শক্তি এক রূপ থেকে আরেক রূপে যেতে পারে। তাই যদি হয়, আমরা কিন্তু এটা জুল এককে ধরেছি। এখন এই যে আমার ব্যয়িত শক্তিটা পেয়ে গেছে, তাহলে কি হবে, আমার বলাই হলো তাহলে এই ব্যয়িত শক্তিটা তাপ শক্তিতে রূপান্তরিত হবে, অর্থাৎ ব্যয়িত শক্তিটা তাপে চলে যাবে। তাই যদি যায় তাহলে আমরা এখন মনে করি আমার এখানে উৎপন্ন যে তাপ, এই পরিমাণ শক্তি ব্যয়ের ফলে আমার যে তাপ উৎপন্ন হলো, সেই তাপটাকে আমি H ধরলাম। যদি H ধরি তাহলে আমার কি শর্তই বলতেছে H ইকুয়াল টু কি হবে W, এই ব্যয়িত শক্তিটা
তাপ শক্তিতে চলে যাবে, আর অন্যদিকে কোনো লস কথা বলা হচ্ছে না। তাই যদি হয় তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, সুতরাং H = কি হবে, H = হবে VIT সমান সমান I² RT সমান সমান কি V²/R × T। তার মানে তড়িৎ প্রবাহের ফলে ব্যয়িত শক্তির রাশিমালা পেলাম, উৎপন্ন তাপের রাশিমালা পেলাম দুটো, এবং দুটোই কিন্তু আমাদের জুল এককে। এটাও জুল এককে পেলাম, SI এককটা আসছে পরে আসতেছে, এটা হলো জুল এককটা। আচ্ছা, এখানে এই যে আমার ব্যয়িত শক্তি মানে ধরে নিলাম এখানে আমার বিদ্যুৎ শক্তির ব্যাপার আছে, বিদ্যুৎ শক্তি। তো এই যে আমার বিদ্যুৎ শক্তির যদি হিসাবটা আমরা কিভাবে করব, তাহলে এটার আগে একটা জিনিস আরেকটু বলে দিই, সেটা হলো বৈদ্যুতিক ক্ষমতা। বৈদ্যুতিক ক্ষমতা আমরা ক্যালকুলেশনটা পরে আসি, ক্যালকুলেশনটা আমরা আসব। বৈদ্যুতিক ক্ষমতা বৈদ্যুতিক ক্ষমতা আমরা আগেই জানি, 19 পড়েছি, ফার্স্ট ইয়ারও পড়েছি আমরা। সেটা হলো কি, ক্ষমতা মানে কাজ করার হার। কোন বৈদ্যুতিক যন্ত্র একক সময়ে যে পরিমাণ কাজ সম্পন্ন করে সেটাই হলো বৈদ্যুতিক ক্ষমতা। বৈদ্যুতিক ক্ষমতা তাহলে কি হবে, P সমান হবে কি কাজ বাই সময় W/T। এখানে কাজ মানে ব্যয়িত শক্তি, কাজ মানে ব্যয়িত শক্তি। তাই জন্য আমরা প্রত্যেকটা যে মানগুলো বসিয়ে দিতে পারি, তার মানে কি হয় VIT / T বসিয়ে দেই, পর I² RT / T V²/R × T / T। তাহলে সবকিছু যদি সাইজ করে নিয়ে আসি আমরা, তাহলে কি হয় VI সমান সমান I² R সমান সমান V²/R T চলে গেল। তাই যদি হয় এটা হলো কি আমার বৈদ্যুতিক ক্ষমতা রাশিমালা। আর বৈদ্যুতিক ক্ষমতার একক আমরা নরমালি জানি ওয়াট, ক্ষমতার একক জানি ওয়াট। এবং এই যে একক ওয়াট, তার মানে কি 1 ওয়াট সমান সমান কি হবে, এখান থেকে 1 জুল পার 1 সেকেন্ড, তার মানে 1 জুল পার সেকেন্ড। এখন যদি এটাই যেহেতু হলো আমাদের বাসা বাড়িতে একটা বলে, আমরা যদি যে কোনো যন্ত্র ব্যবহার করি বা বাল্ব ব্যবহার করি, বাল্বের গায়ে এরকম লেখা থাকতে পারে 220 ভোল্ট 60 ওয়াট। খেয়াল করো তোমরা যে বাল্বের গায়ে লেখা এরকম একটা কিছু, বা যে কোনো যন্ত্রের গায়ে এরকম একটা কিছু লেখা থাকে যে 220 ভোল্ট 60 ওয়াট এরকম লেখা। এটার মিনিংটা কি আসলে? এটার অর্থটা হলো যে ওই যন্ত্রটাকে বা ওই বাল্বটাকে যদি আমি 220 ভোল্ট বিভব পার্থক্যে সংযুক্ত করি, তাহলে সেটা সবচেয়ে উজ্জ্বল ভাবে জ্বলবে, এবং সে প্রতি সেকেন্ডে, এই যে সে প্রতি সেকেন্ডে 60 জুল শক্তি ব্যয় করবে। কত জুল? 60 জুল শক্তি ব্যয় করবে। ওকে, এখন এটা গেল আমাদের। এখন এই যে আমরা শক্তির ব্যাপারটা বললাম, বৈদ্যুতিক ক্ষমতা এলাম, এখন শক্তির ব্যাপারটা যেটা বললাম, এখন এখানে একটা ব্যাপার আছে যে শক্তির আরেকটা একক আছে আমাদের বিদ্যুতের ক্ষেত্রে। শক্তির আরেকটা একক আছে আমাদের বিদ্যুতের ক্ষেত্রে, সেই এককটা কি আসলে শক্তি? সেই এককটা হলো কি কিলোওয়াট ঘন্টা। কিলোওয়াট ঘন্টা। তোমাদের বাসা বাড়িতে যদি বিদ্যুৎ বিল আসে, তাহলে বিলের খেয়াল করবা যে এই মাসে আমার এত টাকা খরচ হয়েছে, ওই বিলটা আসলে যে এই মাসে এত বিদ্যুৎ বিল। ওই বিলটা আসলে হিসাব করে কিভাবে, সেটা হলো এই কিলোওয়াট ঘন্টায়, এই এককে কি করে ক্যালকুলেশন করা হয়। সারা পৃথিবীতে বিদ্যুৎ শক্তি কেনাবেচা যেটা করা হয়, সেটা কেনাবেচা করার যে এককটা, সেই এককটাই হচ্ছে কিলোওয়াট ঘন্টা। কিলোওয়াট ঘন্টা। এটাকে আমরা ইংলিশে এইভাবে লিখি কিলোওয়াট ঘন্টা। এর আরেকটা নাম আছে, সেটা হলো বিওটি। বিওটি, বোর্ড অফ ট্রেড ইউনিট। বোর্ড অফ ট্রেড ইউনিট বা কিলোওয়াট ঘন্টা একই একক। সারা পৃথিবীতে বিদ্যুৎ শক্তি কেনাবেচা করা হয় এই এককে। আমার যদি বলা হয় যে আমার এবার বাসাতে 10 ইউনিট বিদ্যুৎ শক্তি খরচ হয়, 10 ইউনিট মানে 10 কিলোওয়াট ঘন্টা। 1 ইউনিট মানে 1 কিলোওয়াট ঘন্টা বলা হয়। এখন তাহলে 1 কিলোওয়াট ঘন্টা কাকে বলে?
1 কিলোওয়াট ঘন্টা মানে কোন 1 কিলোওয়াট ক্ষমতা 1 ঘন্টা, খেয়াল করি আমরা 1 কিলোওয়াট ক্ষমতা যদি 1 ঘন্টা ধরে কাজ করলে যে পরিমাণ বৈদ্যুতিক শক্তি ব্যয় হবে সেটাকে বলা হয় 1 কিলোওয়াট ঘন্টা। 1 কিলোওয়াট ক্ষমতা কত সময় ধরে কাজ করবে? 1 ঘন্টা ধরে যদি কাজ করে তখন সেটাই হবে কিলোওয়াট ঘন্টা। তাহলে সেই কিলোওয়াট ঘন্টাকে যদি আমরা ক্যালকুলেশন করতে, আমরা কিন্তু যে ব্যয়িত শক্তি, এখন এর সাথে একটা কাজ করি আমরা, এই 1 কিলোওয়াট ঘন্টাকে আমরা জুলের সাথে একটা সম্পর্ক বের করি। 1 কিলোওয়াট মানে 1000 ওয়াট ইনটু 1 ঘন্টা মানে কত সেকেন্ড? 3600 সেকেন্ড। তাই যদি হয় তাহলে 3600 সেকেন্ড। ওকে, তাহলে এটাকে যদি আমরা গুণ করি তাহলে 3.6 * 10⁶ এত কি হবে? এত জুল হবে। তাহলে 1 কিলোওয়াট ঘন্টা সমান কত? 3.6 * 10⁶ জুল। এখন বলি আমরা যেটা এই এককটা কিন্তু ব্যয়িত শক্তি যেটা নিয়ে আসছে সেটা কিন্তু আসলে আমরা জুলে নিয়ে আসছি। এখন যখন আমরা বিদ্যুতের হিসাব করব, বিদ্যুতের হিসাব করতে গেলে কিন্তু আর আমরা এটাই করব না, জুলে করব না। আমরা তখন কি করতে হবে? আমার অবশ্যই কিলোওয়াটে নিতে হবে। কিলোওয়াটের কি হিসাবটা আসবে কিভাবে? আমরা একটু সেটা হিসাবটা দেখি, তারপরে অন্য জিনিস আসবে। আমরা ব্যয়িত শক্তি যেটা পেলাম সেটা পেলাম কি? W = কি পেয়েছি? VIT। মনে রাখতে হবে কিলোওয়াট ঘন্টা মানে টাইমটা কিন্তু অলওয়েজ ঘন্টাতেই নিতে হবে। তাই যদি হয় এটাকে, এটা যেটা জুল আছে এটাকে আমরা যদি কিলোওয়াটে নিতে চাই তাহলে কি হবে? এটাকে 1000 দিয়ে ভাগ করতে হবে। কি করতে হবে? 1000 দিয়ে। এখানে কিন্তু আমরা আরেকটা শক্তি পাই, যদিও যেহেতু আমরা ক্ষমতা পেয়ে গেছি এখানে আরেকটা শক্তি পাই, সেটা হলো কি? PT। আচ্ছা, এখন তাই যদি হয় 1000, তার মানে এটা কিন্তু প্রত্যেকটা কিলোওয়াট আওয়ার চলে গেল। 1000 দিয়ে ভাগ করলে আর এটা কিন্তু আওয়ার লাগে, তাহলে এটা কিলোওয়াট আওয়ার। আর একটা কি হবে? VIT এর পরে কি হবে? I²R ডিভাইডেড বাই 1000। এটাও কি চলে গেল? কিলোওয়াট আওয়ার চলে গেল। এরপরে কি হলো? V²/R * T ডিভাইডেড বাই 1000। এটাও কি হবে? এটাও কিন্তু কিলোওয়াট আওয়ার চলে গেল। এরপরে চলে আসবে আরেকটা হলো কি? PT। এটাও 1000 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কিলোওয়াট আওয়ার আসতেছে। আমরা হিসাব করব তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তার মানে যদি আমরা কিলোওয়াট আওয়ারে নিই তাহলে 1000 দিয়ে ভাগ করতে হবে ওয়াটটাকে। এখন আসি আমরা বিদ্যুৎ শক্তি আসলে হিসাবটা কিভাবে করব। আমার এটা গেল ব্যয়িত শক্তি W। তাই যদি হয় আমার ধরলাম কোন একটা বিল্ডিং এ বা একটা ফ্ল্যাটে আমার W পরিমাণ শক্তি ব্যয় হয়েছে টোটাল। এখন আমার দেয়া আছে প্রতি ইউনিটের মূল্য। প্রতি ইউনিট মানে কি? 1 কিলোওয়াট ঘন্টা, কিন্তু প্রতি ইউনিট মানে 1 কিলোওয়াট ঘন্টা। প্রতি ইউনিট বিদ্যুৎ শক্তির মূল্য, প্রতি ইউনিটের মূল্য একটা দেয়া আছে, আমি সেটা স্মল বি ধরলাম, সামথিং টাকা দেয়া আছে, বি টাকা, এত টাকা দেয়া আছে। তাই যদি হয় তাহলে মোট খরচ কত হবে? মোট খরচ অর্থাৎ যেটা বিল, মোট খরচটাকে ক্যাপিটাল বি ধরি, তাহলে এটা কি হবে? W * B। আমরা এইভাবে কাজ করতে পারি। এখন যাই হোক, এখন একটা কাজ করি আমরা। আসলে এই যে জিনিসগুলো দেখলাম এইগুলোর ভিতরে আসলে দুই একটা প্রবলেম সলভ করি। প্রবলেম সলভ করলে কি হবে? আমাদের তাহলে বুঝতে আরেকটু সুবিধা হবে ম্যাথগুলো। তাহলে আমরা একটু ম্যাথে চলে যাই। ম্যাথে যাই আমরা। যদি অঙ্ক, আসলে অঙ্ক দুটো অঙ্ক করি, দেখি দুটো অঙ্ক করি। অঙ্কগুলো যেমন একটা কাজ করি আমরা, লিখি একটি বাল্বের গায়ে লেখা আছে আমার এরকম, শর্টকাট করে ফেলি। একটি বাল্বের গায়ে কত লেখা আছে? 220 ভোল্ট, 100 ওয়াট লেখা আছে, এরকম লেখা আছে। ওকে, একটা বাল্বের গায়ে আমার 220 ভোল্ট 100 ওয়াট লেখা আছে। এখন আমার এখান থেকে কি করতে হবে? দুটো নাম্বার ওয়ান, বাল্বের রোধ বের করতে হবে।
একটা। আরেকটা হলো বাল্বটিকে যদি আমি 220 তো লিখেছি না, 200 যদি 200 ভোল্ট সরবরাহে যুক্ত করি, যুক্ত করলে ক্ষমতা কত হবে? আগে এইটা করি, ক্ষমতা কত। আমরা এই দুটো করি নিয়ে তারপরে হিসাবের জিনিসটা আসে, তাহলে আমাদের দুই দিকে ক্লিয়ার হয়ে যাবে। এখন একটা জানি, এটা হলো বিভব পার্থক্য আর এটা হলো ক্ষমতা। তাহলে প্রথম যে অংশটা আমাদের, তাহলে আমরা শুরু করি। প্রথম যে অংশটা সেটা হলো এখানে আমাদের ভি দেয়া আছে কত? 220 ভোল্ট। ওকে, ক্ষমতা দেয়া আছে কত? 100। তাহলে আমার এখান থেকে রোধটা বের করতে হবে। আমরা জানি P সমান সমান কি জানি? আমরা মনে হয় পড়েছি P সমান কি? V স্কয়ার বাই R। এই যে এই অংশটা V স্কয়ার বাই R, তাই যদি হয় তাহলে এখান থেকে আমাদের R সমান কি হবে? V স্কয়ার ডিভাইডেড বাই P। ওকে, ক্যালকুলেশন করো, দেখো রেজাল্টটা এসে যাবে। যদি আসে তাহলে এই ক্ষেত্রে আমাদের যে ক্যালকুলেশনের রেজাল্টটা আসবে কত? 484 এত মান। আচ্ছা, এরপর আসে দ্বিতীয় ক্ষেত্রে কি হবে আমাদের? ওকে, দ্বিতীয় ক্ষেত্রে বলছে কি এই ক্ষেত্রে আগে 220 ছিল, এখন এটা হবে। তার মানে আমি এই ক্ষেত্রে এটাকে আমরা ভি প্রাইম ধরি কত? 200 ভোল্ট। বাকি কিন্তু আমার ক্ষমতা ঠিকই আছে। যদি ওইটা যদি হয় তাহলে এই ক্ষেত্রে আমার কত হবে? এই ক্ষেত্রে আমার ক্ষমতাটা বের করে নিতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমার রোধটা কত পেয়েছি আমরা? পরিবাহী রোধ কিন্তু পেয়েছি 484 এত ওহম। তাই যদি হয় আমরা ক্ষমতাটা বের করব। তাই যদি হয় তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হবে? আমরা জানি P প্রাইম সমান সমান V প্রাইম স্কয়ার ডিভাইডেড বাই R। তাহলে মানটা বসিয়ে দিই, বসিয়ে দিলে কত হবে আমাদের? বসিয়ে দিলে কত হবে? 82.64 এত ওয়াট। তার মানে আমরা আসলে ক্ষমতা রোধ পাই এক্ষেত্রে যে যদি তড়িৎ প্রবাহ বের করতে গেলে আসলে একই সূত্র দিয়ে আমরা বের করতে পারি, কারণ আমাদের ক্ষমতার এককই আমরা জানি। ক্ষমতার একক P সমান VI সমান সমান V স্কয়ার বাই R সমান সমান I স্কয়ার। যে টার্মগুলো দেয়া থাকে আর যেটা দেয়া না, যেটা বের করতে বলছে এই সূত্র দিয়ে আমরা ক্ষমতার সাথে রিলেটেড অংশগুলো বের করে নিয়ে আসতে পারি। আচ্ছা, এটা গেল আসলে ক্ষমতা থেকে। এটা এখন আসে আমরা খরচের, বিদ্যুতের খরচের হিসাবে আমরা আরেকটা সলভটা করি। তাহলে আরেকটা এই হিসাবটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখন বিদ্যুতের সলভের হিসাবটার কথা বলি, যেটা আমার ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, সেকেন্ড ইয়ার স্টুডেন্ট সবাই ফিলবে। আমাদের শেখ কামাল ছাত্রাবাসের কথা বলি। শেখ কামাল ছাত্রাবাসে ধরো আমাদের 30টা রুম আছে। 30টা রুম। এই 30টা রুমের ভিতরে তোমাদের খেয়াল করো যে ছাত্রাবাসে তোমাদের প্রত্যেক রুমে ধরো দুটো করে বাল্ব কাছে জ্বলে। টিভি রুমে তোমাদের টিভি চলে। আমরা এই দুটোর কথাই ধরি। 30টা রুমে প্রতি রুমে ধরলাম দুটো করে বাল্ব জ্বলতেছে প্রতিদিন, এবং টিভি রুমে একটা টিভি চলে। তাহলে এই দুটো, এই বাল্ব এবং টিভির ফলে আমাদের কি পরিমাণ খরচ হয় মাসে, সেই হিসাবটা আমরা বের করে নিয়ে আসি। তাহলে দেখো সেই হিসাবটা যদি নিয়ে আসি, ধরো 30টা রুম আছে শেখ কামালে। দেখো শেখ কামাল ছাত্রাবাসে আমাদের শেখ কামাল ছাত্রাবাসে রুম আছে 30টা। ধরো সে 30টা রুম, প্রত্যেকটা রুমে কিন্তু দুটি করে বাল্ব আছে। কয়টা করে বাল্ব আছে? দুটো করে বাল্ব আছে। যদি প্রতিটা কক্ষে দুটো করে বাল্ব আছে, 30টা রুমে দেখো দুটি করে, প্রত্যেকটা বাল্বের ক্ষমতা কত? 25 ওয়াটের। আমরা ধরে নিলাম 25 ওয়াটের দুটো করে বাল্ব আছে প্রত্যেকটা রুমে। আর টিভি রুম যেটা আছে, সে টিভি রুমের কমন রুম যেটা আমাদের, সে টিভি যেটা, সেটা ক্ষমতা কত? 100 ওয়াট। 100 ওয়াট ক্ষমতা, এবং এটাও কিন্তু প্রতিদিন একটা নির্দিষ্ট সময় মতো চলে। এবং আমার দেয়া আছে প্রতি ইউনিটের মূল্য, প্রতি ইউনিট বিদ্যুৎ শক্তির মূল্য দেয়া আছে
বিদ্যুৎ শক্তির মূল্য দেয়া আছে কত? মূল্য 2.50 এত টাকা। তাই যদি আমার বলছে 30 দিনে, অর্থাৎ একটা মাসে 30 দিনে বিদ্যুৎ বিল কত আসবে? বিদ্যুৎ বিল কত আসবে? জিনিসটা আরেকটু বুঝে নাও। শেখ কামাল ছাত্রাবাসে 30টি রুম আছে, প্রত্যেকটা রুমে 25 ওয়াটের দুটি বাল্ব আছে, এবং কমন রুমে তোমাদের 100 ওয়াটের একটা টিভি আছে। প্রতি ইউনিট বিদ্যুৎ শক্তির মূল্য হলো কত? 2.5 টাকা। আমার 30 দিনে বিদ্যুৎ বিল কত হবে এটা বের করতে হবে। এখন একটা বলি যে প্রতি রুমে যে আমার 25 ওয়াটের যে দুটি বাল্ব আছে এটা কত সময় ধরে চলে, এটারও আমরা একটা হিসাবটা নিয়ে আসি। সেটা হলো কি, আমি ধরলাম এইটা প্রতিদিন কত সময় ধরে চলে, আমার দৈনিক 7 থেকে 12টা করে, 7টা থেকে আমি ধরে নিলাম এইটা 7টা থেকে 12টা পর্যন্ত চলে, 12টা পর্যন্ত। আর এই যে আমার 100 ওয়াটের এটা হলো প্রতিদিন 3 ঘন্টা করে চলে। প্রতিদিন কত ঘন্টা চলে? 3 ঘন্টা চলে। তাহলে আমার আরেকটা সুবিধা হয়ে গেল টাইমটা বের করতে। এখন আসি, তাহলে আমার 30টা রুমে দুটি বাল্বের জন্য আমরা ব্যয়িত শক্তিটা বের করে নিয়ে আসি। টিভির জন্য আমরা ব্যয়িত শক্তি বের করি, টোটাল শক্তিটাকে আমরা বের করে নিয়ে টোটাল শক্তি ক্যালকুলেশন করব। কিসে নিয়ে যাব? কিলোওয়াট আওয়ারে, অর্থাৎ বিওটি। এখন তাহলে ওই বিওটি টোটাল ইউনিটটা পাবো এবং প্রতি ইউনিটের মূল্যটা আবার দেয়া আছে, তাহলে আমরা কিন্তু টোটাল খরচটা বের করতে পারবো। তাহলে আমরা শুরু করি। প্রথম কি আছে খেয়াল করো, 30টা রুমে, 30টি রুমে দুটি বাল্বের জন্য বাল্বের জন্য বলি, বাল্বের জন্য ব্যয়িত শক্তি সহজ করে নিয়ে আসি। ব্যয়িত শক্তিটাকে আমরা W1 ধরি। এখন এখানে একটা ব্যাপার আছে, আমাদের কিন্তু সূত্রটা হলো এটা, PT ডিভাইডেড বাই 1000 এত কিলোওয়াট আওয়ার। ওকে, তাই যদি হয় এখন ক্ষমতা হলো কি আমাদের? কয়টা বাল্ব হলো? প্রত্যেক রুমে 2টা, তার মানে 30টি রুমে 60টি বাল্ব আছে। তাহলে বাল্বের সংখ্যাটা আমি নিয়ে আসি। তাহলে কি হবে? 2 * 30 ইনটু প্রতিটা বাল্বের ক্ষমতা কত? 25 ওয়াট, 25 ওয়াট। এবং টি 7টা থেকে 12টা পর্যন্ত, তাহলে কত ঘন্টা হবে আমাদের? 7টা থেকে 12টা, তার মানে 5 ঘন্টা। তাই যদি হয় তার ইনটু 5 ঘন্টায় নিয়ে গেল, তাই যদি হয় এটা কিসে চলে গেল? 1000 বা এই কিলোওয়াট আওয়ার চলে গেল। তার মানে বাল্বের জন্য আরেকটা কথা আছে, কতদিন? 30 দিন। আমি কিন্তু এটা এক দিনের জন্য করেছি, তার প্রতিদিন 5 ঘন্টা, তাহলে 30 দিন, 30 গুণ হবে এত কিলোওয়াট আওয়ার। এখন ক্যালকুলেশন করো, দেখো টোটাল ব্যয়িত শক্তিটা আমাদের চলে আসবে। টোটাল কত কিলোওয়াট আসবে আমাদের? 225 কিলোওয়াট। ওকে, এবার আসি টিভি রুমে ব্যয়িত শক্তি, তাহলে এটা কত হবে? W2 টিভির জন্য যেটা হবে। টিভির জন্য একই কথা, PT বাই 100। আমার প্রতিদিন 3 ঘন্টা টিভির এটা কি একটা টিভি চলতেছে আমাদের, তার মানে P মানে 1000 ওয়াট ইনটু টি কত? প্রতিদিন 3 ঘন্টা 30 দিন, তার মানে 3 ইনটু 30 ডিভাইডেড বাই কি 1000 এত কি হলো আমাদের? কিলোওয়াট আওয়ার। তাহলে কত হলো ক্যালকুলেশন করলে? কত হয়? 9। হ্যাঁ, এটা কেটে গেল 9 কিলোওয়াট এত। তাই যদি হয়, সুতরাং মোট ব্যয়িত শক্তি কত হলো? মোট ব্যয়িত শক্তি W সমান W1 প্লাস W2, তার মানে কত হলো? 225 যোগ 9 এত কিলোওয়াট আওয়ার। কত হয়? 9 আর 5 কত? 14, হাতে কত? 1।
এত কিলোওয়াট আওয়ার। এখন আমরা জানি মোট খরচ, তাহলে সুতরাং মোট খরচ কত হবে ওই মাসে আমাদের ক্যাপিটাল P সমান W ইনটু স্মল b। আমি তো W পেয়ে গেছি কত 234 কিলোওয়াট আওয়ার, আর স্মল b কত আমাদের 2.5 টাকা করে। ক্যাপিটাল B ইকুয়াল টু হোয়াট, তাহলে আমরা মানটা বসিয়ে দিই 234 কে 2.5 টাকা দিয়ে গুণ করি, তাহলে পরে আমাদের রেজাল্ট চলে আসবে কত আসবে 585 টাকা আসবে, 585 টাকা এত টাকা। তার মানে আমরা কিন্তু ব্যয়িত শক্তি হিসাবটা করে ফেললাম যে আমার একটা বিল্ডিং এ কি পরিমাণ মাসে বিদ্যুৎ খরচ হয় সেটা কিন্তু আমরা ক্যালকুলেশন করে ফেললাম। আচ্ছা, তাহলে আমাদের ব্যয়িত শক্তির হিসাবটা গেল। এখন একটু হিসাব আসে, আরেকটা জিনিস আসে আমরা, আশা করি এটা তোমরা বুঝতে পারছো। এখন আমরা আগেই পড়েছি, সেটা হলো আসলে গৃহীত তাপ বা বর্জিত তাপ। নরমালি আমরা গৃহীত বা বর্জিত তাপ সেটা আপেক্ষিক তাপ থেকে আমরা পাই, সেটা হলো H = ms del theta। S টা হলো আপেক্ষিক তাপ। এই জিনিসগুলো আগে পড়ানো আছে, তাপগতিবিদ্যাতেও পড়ানো হয়েছে এবং আমাদের 19 পড়ানো হয়েছে। এখন আসি আমাদের যে আমরা যেটা উৎপন্ন তাপ যেটা পেলাম, একটা জিনিস খেয়াল করো, উৎপন্ন তাপ পেয়েছি আমরা VIT সমান সমান I স্কয়ার RT সমান সমান V স্কয়ার বাই R ইনটু T। একটু খেয়াল করি, এটা আমরা পেয়েছি, এটা কোন এককে পেয়েছি SI সিস্টেমে, SI এককে, তার মানে ওটা হলো কি জুল এককে ছিল। এখন আগেকার দিনে শক্তির এককটাকে জুল হিসাবে ব্যবহার করা হতো আর তাপের এককটাকে ক্যালোরি হিসাবে ব্যবহার করা হতো। এখন ক্যালোরি এবং জুলের মধ্যে একটা, যে এখন যদিও তাপের একক তাপও এক প্রকার শক্তি, তার মানে তাপের একক জুল, শক্তির একক জুল, এটা একটা এসআই সিস্টেমে নিয়ে আসে। কিন্তু তাহলে ক্যালোরি আগে ছিল আর শক্তি ছিল জুল, তাপ আর শক্তির মধ্যে তাহলে কি সম্পর্ক আনা যায় সেই একটা সম্পর্ক আমরা বের করব। তো এটা করার আগে তাপগতিবিদ্যাতে কিন্তু আমাদের পড়ানো হয়েছে যেটা, সেটা হলো তাপগতিবিদ্যা প্রথম সূত্র দুটো ছিল, একটা হলো জুলের সূত্র ছিল আর একটা ছিল ক্লসিয়াসের। তো জুলের সূত্রটাই আমরা কি পেয়েছিলাম, জুলের সূত্রে ছিল কোন সিস্টেমে যে পরিমাণ আমরা তাপ শক্তি যদি দিই ঠিক সেই পরিমাণ কাজ হবে, অর্থাৎ W সমানুপাতিক H ছিল। এটার অর্থটা হলো W সমান সমান Jh। এই যে এখানে যেটা পড়ানো হয়েছিল, যেটা হলো তাপের যান্ত্রিক সমতা বা যান্ত্রিক তুল্যাঙ্ক বলে, এই যেটা হলো তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, এই যান্ত্রিক তুল্যাঙ্ক যদি হয় তাহলে এখান থেকে আমরা J সমান তাহলে কি লিখতে পারি W/H। W/H, এখানে W টা হলো ব্যয়িত শক্তি, এর একক হলো জুল, আর এটা হলো তাপ, তাপের একক হলো ক্যালোরি আমরা ধরতেছি এখানে। তাই যদি হয় তাহলে এই তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক তাহলে কাকে বলে, একক তাপ দ্বারা যে পরিমাণ কাজ সম্পন্ন করা যায়, একক তাপ দ্বারা, নিচে যেটা H দ্বারা তাপ দিয়ে কিন্তু ভাগ করা হয়েছে, একক তাপ দ্বারা যে পরিমাণ কাজ সম্পন্ন হয় সেটাকে বলা হয় কি তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। তাহলে এর একক কি হবে জুল পার ক্যালোরি, জুল পার ক্যালোরি। তাই যদি হয় এর কিন্তু একটা নির্দিষ্ট মান আছে, যে মান কত, যে মান আছে 4.2 জুল পার ক্যালোরি। তাই যদি হয় তাহলে এখান থেকে সুতরাং তাহলে আমরা 1 ক্যালোরি সমান কত পাই 4.2 জুল। খেয়াল করি 4.2 জুল। এখন আমরা যে কথাটা বললাম যে আমার এটা হলো এমপিএস বা এসআই সিস্টেম, এসআই পদ্ধতিতে, অর্থাৎ জুল এককে হলো উৎপন্ন তাপের রাশিমালা। যদি আমি সিসিএস এ নিয়ে যাই তখন কি হবে, আমার তখন কিন্তু এটা নিয়ে কাজ করতে হবে। তাই যদি হয় তাহলে আমরা একটা কাজ করে দেখি, এখানে সিজিএস পদ্ধতিতে,
সিজিএস পদ্ধতিতে তাহলে কি হবে, এই জায়গা থেকে যদি আসি W সমান কি আমার Js, তাই যদি হয় তাহলে আমার H কত হবে W/J। তাই যদি হয় তাহলে W এর মানটা কত, আমরা ওই মানটি একটা নিয়ে আসি, তার মানে W মানে VIT, J মানে কত 4.2 জুল পার ক্যালোরি। ওকে, এইটা কিন্তু যেটা VIT দিয়েছিলাম এটা কিন্তু জুল এককে, তার মানে কি আমার জুল জুল কেটে গেল, তাই যদি হয় ক্যালোরিটা উপরে চলে গেল। এখন 1/4.2 খেয়াল করো, 1/4.2 এটাকে যদি আমরা ভাগ করি তাহলে সেটা কি হবে 0.24, এত VIT এক ক্যালোরি উপরে চলে গেল, তাহলে এই যে এর অর্থটা হলো আমি যদি এসআই সিস্টেম থেকে জুল একক থেকে যদি ক্যালোরিতে নিয়ে যাই তাহলে পারে 0.24 দিয়ে গুণ করতে হবে, আমার কত দিয়ে গুণ করতে হবে 0.24। তাই যদি হয় তাহলে আমার উৎপন্ন তাপের রাশিমালা কত হবে, তাহলে H = হবে 0.24 VIT সমান সমান 0.24 I² RT সমান সমান কত 0.24 কি V²/R * T। পেয়ে গেল। এটা কোন একক হবে, এত ক্যালোরি একক হবে। সিজিএস এ যখন যাই আরেকটা ব্যাপার আছে, সিজিএস পদ্ধতিতে পানির আমরা নরমালি এসআই সিস্টেমে পানির আপেক্ষিক তাপ জানি 4200 জুল পার কেজি পার কেলভিন, কিন্তু যদি আমি সিজিএস এ নিয়ে যাই, সিজিএস এ পানির আপেক্ষিক তাপ অর্থাৎ ক্যালোরি এককে, সেটা কত হবে S = 1 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস। আর একই ভাবে যদি আমরা এমকেএস বা এসআই সিস্টেমে যদি নিই পানির আপেক্ষিক তাপ, এটাও আমাদের জানা, সেটা হলো 4200 জুল পার কেজি পার কেজি। আচ্ছা, তাহলে মোটামুটি আমাদের কিন্তু যে উৎপন্ন তাপটা কিন্তু আমরা জুল এককে মানে এসআই এককে নিতে পারি, ক্যালোরি এককে নিতে পারি, সেই সিস্টেমগুলো আমরা দেখে ফেললাম, যেটা আগে পরে অঙ্ক করলে ক্লিয়ার হয়ে যাবে। এখন এই যে আমরা উৎপন্ন তাপের রাশিমালা পেলাম, এখন উৎপন্ন তাপের রাশিমালা পেলাম, এটা আসলে যে আবিষ্কার করেছিল বিজ্ঞানী জুল, আমরা তার সূত্রটা এখন পর্যন্ত বলি নাই। এখন এই উৎপন্ন তাপ সংক্রান্ত আসলে জুলের তিনটা সূত্র আছে, বিজ্ঞানী জুলের তিনটা সূত্র আছে, তাহলে সেই সূত্র তিনটা আমরা এখন দেখে ফেলি। সূত্র তিনটা মনে রাখা এখন একটা খুব সিম্পল, যেটা মনে রাখা খুব সহজ, সেটা হলো একটা হলো H = কি I² RT। আমরা যদি এই সূত্রটা যদি মনে রাখি তাহলে জুলের সূত্র মনে রাখা সহজ হবে আমাদের জন্য। তাই যদি হয় তাহলে সেটা কি এখানে দেখি, যেটা আমরা নিব সেটা, বাকি দুটোকে আমরা কনস্ট্যান্ট ধরি। প্রথম ধরলাম তড়িৎ প্রবাহ, প্রথমটাকে তড়িৎ প্রবাহের সূত্র বলি আমরা, তড়িৎ প্রবাহের সূত্র, সেটা কি H সমানুপাতিক I²। এখানে আবার বলতে হবে R আর T এই দুটো হলো স্থির, একটা সূত্র গেল। অর্থাৎ কি সূত্র কিন্তু তিনটা এখানে, আমি বলি একটা প্রবাহের সূত্র, একটা রোধের সূত্র, একটা হলো প্রবাহকালের সূত্র। আমার যে রাশিগুলো আছে ওই রাশিগুলো নিয়ে যে কয়টা রাশি ডানে আছে ওই কয়টা সূত্র, তিনটা সূত্র, একটা প্রবাহের সূত্র, একটা রোধের সূত্র আর একটা প্রবাহকালের সূত্র। তাই যদি হয় অর্থাৎ কোন পরিবাহীর ক্ষেত্রে যদি রোধ এবং প্রবাহকাল যদি স্থির থাকে তাহলে ওই পরিবাহীতে তড়িৎ প্রবাহের ফলে যে তাপ উৎপন্ন হবে সেই উৎপন্ন তাপটা হলো কি তড়িৎ প্রবাহের বর্গের সমানুপাতিক। অর্থাৎ কি হয়, প্রবাহ যত বাড়বে তাপও তত বাড়বে। একই ভাবে এরপর আসি রোধের সূত্র। রোধের সূত্রটা তাহলে কি হবে আমাদের H সমানুপাতিক R, তার মানে এই ক্ষেত্রে I এবং T এই দুটো স্থির হবে। অর্থাৎ কোন পরিবাহীর ক্ষেত্রে তড়িৎ প্রবাহ এবং প্রবাহকাল যদি স্থির থাকে তাহলে উৎপন্ন তাপটা হবে রোধের সমানুপাতিক। একই ভাবে আসবে প্রবাহকালের সূত্র, প্রবাহ
প্রবাহকালের সূত্র। প্রবাহকালের সূত্র তাহলে তখন কি হবে আমাদের H সমানুপাতিক T। এই ক্ষেত্রে I এবং R কি হবে স্থির, অর্থাৎ কোন পরিবাহীর তড়িৎ প্রবাহ এবং রোধ যদি অপরিবর্তিত থাকে ওই ক্ষেত্রে যে তাপ উৎপন্ন হবে সেটা হবে প্রবাহকালের সমানুপাতিক। তার মানে আমার যত টাইম পাস হবে আমার প্রবাহটা তত উৎপন্ন তাপটা বেশি হবে। এখন যেহেতু কোন পরিবাহের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহের ফলে তাপ উৎপন্ন হয়, তাহলে একটা ব্যাপার আছে আমাদের এখানে বাসাবাড়িতে আমাদের কিছু সেফটির ব্যাপার আছে। এই তড়িৎ প্রবাহের সেফটির জন্য আমরা কি করি আসলে বাসাবাড়িতে আমরা দেখবা আমরা সেফটি ফিউজ ব্যবহার করি। এই সেফটি ফিউজ ব্যবহার করা হয় কেন আসলে? আরেকটা এটা কেন একটা প্রশ্ন খেয়াল করো, কিন্তু সেফটি ফিউজ কেন ব্যবহার করা হয় একটা প্রশ্ন, এখানে দুটো প্রশ্ন হতে পারে। এই প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে জ্ঞানমূলক বা অনুধাবনের জন্য। সেফটি ফিউজ আমরা কেন ব্যবহার করি? আরেকটা হলো এই সেফটি ফিউজের ভিতরে আমরা আসলে ভেজাল ধাতু ব্যবহার করি, অর্থাৎ সংকর ধাতু ব্যবহার করি, কিন্তু কোনো বিশুদ্ধ যে ধাতুগুলো সেই একটা বিশুদ্ধ ধাতু ব্যবহার করি না কেন? এটা এই দুটো প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো আমরা এই সেফটি ফিউজ ব্যবহার করি যে আমরা একটু আগে বললাম তড়িৎ প্রবাহের তাপীয়, অর্থাৎ কোন পরিবাহের ভিতর দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হয় তাহলে ওখানে তাপ উৎপন্ন হয়। এখন আমাদের যে সরবরাহ লাইনে যে মাঝে মাঝে তড়িৎ বেশিও যেতে পারে কমও যেতে পারে। যদি হঠাৎ করে যদি বেশি প্রবাহ যদি যায় তাহলে কি হয়? তখন তাপ উৎপন্ন হতে পারে বেশি। উৎপন্ন হওয়ার ফলে কি হয়? আগুন ধরে যেতে পারে। আমরা শর্ট সার্কিটের কথা যেমন বলি, হঠাৎ করে এই বিল্ডিং আগুন ধরে গেছে, কিভাবে ধরে গেল? শর্ট সার্কিট। এটা কিন্তু আসলে এই সব কারণে। তো এখন তখন এই যে অতিরিক্ত প্রবাহ যাওয়ার ফলে যে তাপ উৎপন্নের ফলে যাতে দুর্ঘটনা না ঘটে, এই জন্য আমরা কি করি? আমরা বাসা বাড়িতে বা বিল্ডিং এ কি করি? সেফটি ফিউজ ব্যবহার করি। এই সেফটি ফিউজের কাজটা হলো এরকে এমন ভাবে তৈরি করা হয়, এটা কিন্তু আসলে সংকর ধাতু দিয়ে তৈরি। সংকর ধাতু মানে নরমালি আমরা ব্যবহার করি টিন এবং সীসা দিয়ে তৈরি। এর গলনাঙ্ক একটু কম তাপমাত্রায়, গলনাঙ্ক সচরাচর 300 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। এখন কথা হলো যে এই ফিউজের কাজ হলো নির্দিষ্ট পরিমাণ তড়িৎ ওর ভিতর দিয়ে পাস করবে। ওর চেয়ে যদি বেশি তড়িৎ কোনো কারণে যদি ওর ভিতর দিয়ে পাস হয় তাহলে গলন কি হবে? তখন তাপ উৎপন্ন যখন যে হিটটা তৈরি হবে, এটা নির্দিষ্ট হিটের নির্দিষ্ট মান পর্যন্ত সে যাবে, তারপরে কি হবে? সে গলে নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে গেলে কি হবে? ওই লাইনটা ডিসকানেক্ট হয়ে যাবে, তখন দুর্ঘটনা থেকে বেঁচে যাবে। এই জন্য সেফটি ফিউজ আমরা ব্যবহার করি। এখন সেফটি ফিউজের ভিতরে আমরা কি বললাম? আসলে ভেজাল ধাতু ব্যবহার করি কেন? ভেজাল ধাতু ব্যবহার করা হয় যে ওই ধাতুটার গলনাঙ্ক যাতে কম থাকে, অর্থাৎ অল্প তাপমাত্রায় গেলে নির্দিষ্ট একটা তাপমাত্রা, কম তাপমাত্রার মধ্যে রাখা হয় যে এই তাপমাত্রা গেলে এটা গলে যাওয়া মানে কি? এটা ডিসকানেক্ট হয়ে যাবে লাইন। আর বিশুদ্ধ যে ধাতু, ওই ধাতুগুলোর আসলে গলনাঙ্ক বেশি থাকে। তার মানে কি? বেশি তাপ উৎপন্ন হলে দেখা যায় যে গলে না গলার অর্থটা কি? তার মানে লাইনটা সচল থাকে। সচল থাকলে তখন কি হয়? তখন দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। এই কারণে আমরা ফিউজে কি ভেজাল ধাতু আসলে সংকর ধাতু ব্যবহার করি, কিন্তু বিশুদ্ধ ধাতুগুলো ব্যবহার করি না। ওকে, তাহলে এটা গেল আমাদের আরেকটা ব্যাপার বলি এখানে, সেটা হলো যে আমরা কিন্তু গতদিন রোধের সমবায় করেছিলাম। এখন কথা হলো যে রোধের আমরা কোন সমবায়টা ব্যবহার করি বাসা বাড়িতে? এটা আমরা নরমালি জানি রোধের সমবায়টা হলো দুটো রকম, একটা হলো সিরিজ আর একটা হলো কি প্যারালাল কম্বিনেশন। এখন বাসা বাড়িতে আমরা কি করি? কোন সমবায়টা আসলে ব্যবহার করি আমরা, সেটা হলো একটা ব্যাপার। আমরা দুটো ছবি দেখি তাহলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। এটা হলো সিরিজ, ওকে, আর একটা হলো কানেকশনের কথা বললাম, কানেকশনের সাথে এটা হলো সিরিজ। এখন একটা কথা, আমি যে তিনটা রোধ ব্যবহার করতে, রোধ মানে মনে করবে যে তোমার তিনটা, যেখানে তুমি বিদ্যুৎ ব্যবহার করতেছো, এটা একটা বাল্ব, এটা বাল্ব, এটা বাল্ব হতে পারে, এটা
একটা বাল্ব, এটা একটা বাল্ব। এখন এই সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে একই পরিমাণ প্রবাহ একটার সাথে একটা দেখো কানেক্টেড, কিন্তু এখন কোন কারণে তোমার এটা নষ্ট হয়ে গেল, এটা নষ্ট হওয়াটা বা ডিসকানেক্ট যেটাই হয়ে গেল, যদি এটা নষ্ট হয়ে যায় তাহলে কি তোমার প্রবাহটা চলবে? এটা কিন্তু আর তখন কানেকশন পাবে না। এইজন্য এইটাকে আমরা বাসা বাড়িতে আমরা নরমালি এটা সিরিজ কানেকশনটা ব্যবহার করি। আমরা ব্যবহার করি কি সমান্তরাল প্যারালাল কানেকশনটা ব্যবহার করি। প্যারালাল কানেকশনে আমার একটা মেইন সুইচ থেকে লাইন গেল, এখান থেকে যদি লাইন যায় আমার তিনটার জন্য, তিনটা ফ্যান বা তিনটা লাইটের জন্য আমার কি হবে, তিনটা কানেকশন চলে গেল। কিন্তু খেয়াল করো, তো এখানে আমি একটা সুইচ ব্যবহার করলাম, এখানে একটা সুইচ ব্যবহার করলাম। কোন কারণে আমি যদি এটাকে যদি অফ করে রাখি তাহলে কিন্তু বাকি দুটোর উপর কিন্তু কোনো ইফেক্ট করতেছে না, এর ভিতর যে কানেকশন কিন্তু ঠিকই যাচ্ছে। এইজন্য তোমার একটা রুমে, ধরো আমার এই রুমে আছে এখানে 4টা বাল্ব আছে, আমি কিন্তু একটা বাল্ব অফ করে রাখলে কিন্তু আমার বাকি যে 3টা বাল্ব কিন্তু জ্বলে। এটা কেন জ্বলে? এই যে প্যারালাল কানেকশনের কারণে, এই প্যারালাল কানেকশনের কারণে। তাহলে আমরা বাসা বাড়িতে কি করি? আমরা বাসা বাড়িতে আমরা কোন কানেকশন ব্যবহার করি রোধের? বাসা বাড়িতে আমরা রোধের সমান্তরাল সমবায়ী প্যারালাল কানেকশন ব্যবহার করি, সমান্তরাল যেটা। আচ্ছা, এখন আমাদের আজকে তড়িৎ প্রবাহের তাপীয় ক্রিয়ার ব্যাপারে যে অংশটা আমাদের মোটামুটি কাজ শেষ হয়ে গেল। আসলে আগামী দিন আমরা শান্ট হলো না, শান্ট আর হলো সার্কিট নিয়ে কথা বলবো। সার্কিট আর শান্ট নিয়ে কথা বলবো। এর ভিতর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা আগামী দিন শেষ করতে পারবো। যাই হোক, যে পর্যন্ত শিখলাম সেই জিনিসগুলো একটু খেয়াল করো ভালো করে। তড়িৎ প্রবাহের তাপীয় ক্রিয়া পড়লাম, এখানে রোধের উপর তাপমাত্রার প্রভাবটা পড়লাম, এবং আমরা কি বাসা বাড়িতে যে আমরা বিদ্যুৎ ব্যবহার করি তার একক এবং বিদ্যুতের ক্যালকুলেশন জিনিসগুলো যেটা হয় সেটাও আমরা দেখলাম, এবং কি করে করা হয় সেটার জিনিসগুলো আমরা ব্যবহারিক দিকটা দেখলাম। যাই হোক, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন তোমাদের কাজটা হবে বাসায় একটু এই জিনিসগুলো একটু প্র্যাকটিস করবে। আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।